প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের আজকের আলোচিত বিষয় হবে ব্যবসায়ের কার্যাবলী। আমরা ব্যবসা সম্পর্কে অনেক ধারণাই পেয়েছি, তো সেগুলোই মূলত যদি আমরা সারসংক্ষেপ করি, সেগুলোই আমাদের ব্যবসার সম্পূর্ণ কার্যাবলী হিসেবে পর্যালোচিত হয়। তো এখানে আমরা প্রতিটা কার্যাবলী প্রতিটা পয়েন্ট আকারে আইডেন্টিফাই করে সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা ব্যবসায় সম্পর্কে বলতে গেলে এই প্রথমে বিষয় আসে যে আমাদের মুনাফা অর্জন করতে হবে। তো সেক্ষেত্রে মুনাফা অর্জন করব আমরা কিভাবে? মানুষের অভাব মেটানোর মাধ্যমে। তো এক্ষেত্রে বলা যায় মানুষের অভাব মেটানোর মাধ্যমে মুনাফা লাভের উদ্দেশ্যে সম্পাদিত বৈধ অর্থনৈতিক কার্যক্রম ব্যবসা হিসাবেই পরিচালিত। তো অনেকগুলো কাজের সমষ্টি নিয়েই ব্যবসা হয়। সেক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, প্রথমেই আসে কাঁচামাল সংগ্রহ ও কাঁচামাল ও উপকরণ সংগ্রহ। আমরা যেখানে প্রথমে যদি আমরা ব্যবসার কথা চিন্তা করি, আমরা প্রথমেই চিন্তা করব কি? ব্যবসার শুরুতেই আমরা চিন্তা করব আমরা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের সার্ভিস নিয়ে আমরা শুরু করব কাজটা, আমরা ব্যবসাটা শুরু করব। এক্ষেত্রে আমরা যখন একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করি, তখন আমাদের প্রথমেই আমরা সেই প্রোডাক্টটা কিভাবে তৈরি করব, কি কি কাঁচামাল সেই প্রোডাক্টটায় দরকার, সেটা আমরা আমাদের প্রথমেই বিবেচনা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ হবে সেই কাঁচামাল ও উপকরণগুলো সংগ্রহ করা। একটা উৎপাদন, কোনো একটা পণ্য উৎপাদনের ভিত্তি হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা, কাঁচামাল বা এর উপকরণ সংগ্রহ করা। তো উৎপাদন কাজ অব্যাহত রাখতে হলে কাঁচামাল এবং উপকরণের কিন্তু কিনতেই হবে। তো এক্ষেত্রে নির্দিষ্ট পণ্যের জন্য নির্দিষ্ট মূল্য ধারণ করা থাকে। সেক্ষেত্রে আমরা যতটা পারবো, আমরা যদি ব্যবসা পরিচালনা করতে চাই, যত কম দামে যত ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বা কাঁচামাল কিনতে পারি, সেটাই আমরা সবসময় চেষ্টা করব। তো আমরা প্রথমেই কাঁচামাল ও উপকরণ সংগ্রহের কথা আমরা বিবেচনায় আনব। কাঁচামাল ও উপকরণ সংগ্রহ বা ক্রয়। তো দেখো, তো কাঁচামাল, এই যে কাঁচামাল আমরা যে ক্রয় করব, সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কাঁচামালগুলোর গুণগত মান। কাঁচামাল যেরকম হবে, কাঁচামালের গুণগত মান যতটা ভালো হবে, আমাদের উৎপাদিত পণ্য বা সেবা ততটাই কিন্তু ভালো হবে। তো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে ভোক্তার চাহিদা। আমাদের যেসব পণ্যের দেশে, আমাদের যেখানে আমরা অবস্থান করব, যেখানে আমরা ব্যবসাটা রান করব, সেখানে যদি ওই প্রোডাক্টের চাহিদা না থাকে, তাহলে ওই ধরনের প্রোডাক্টের কাঁচামাল সংগ্রহ করাটাও হবে এক ধরনের বোকামি। তো আমরা অবশ্যই কাঁচামাল সংগ্রহের আগে ভোক্তার চাহিদাটা কি, চাহিদা কোন কোন প্রোডাক্টে, সেগুলো আমরা বিবেচনা করব। আর একটা বিষয় হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে আমরা পণ্যের পরিমাণটা কত হবে, পণ্যের পরিমাণটা বিবেচনা করে আমরা সেই পণ্যের কাঁচামাল বা উপকরণ সংগ্রহ করব। তো আমরা যখন কাঁচামাল বা উপকরণ সংগ্রহ করব, এরপরেই আমাদের মাথায় আসবে কি, আমাদের সেটা কাঁচামালটা বা উপকরণটা আমাদের উৎপাদিত পণ্যে রূপান্তরিত করতে হবে। তো দ্বিতীয় আমাদের কার্যক্রমটা হবে উৎপাদন। এখন আমরা একটা ব্যবসা শুরু বা প্রাথমিক কাজই হচ্ছে কিন্তু উৎপাদন। কাঁচামাল সংগ্রহটা আমরা করলাম, আমরা কিন্তু ব্যবসায় এখন পর্যন্ত যেতে পারিনি। তো আমাদের ব্যবসা শুরু বা প্রাথমিক কাজ হচ্ছে আমাদের কোনো একটা পণ্য বা যে সেবাটা আমরা নিয়ে ব্যবসা করব, সেটা উৎপাদন করা। দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করাই হচ্ছে কিন্তু উৎপাদন। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই, প্রকৃতি থেকে সেই জিনিসগুলো আমরা সংগ্রহ করে সেটা আমরা বিভিন্ন পণ্যে রূপ দেই। ঠিক আছে? এখন আমরা যেমন ধান পাই, ধানটাকে আমরা কিন্তু সরাসরি আমরা খেতে পারি না। তো ধানটাকে আমরা প্রথমে চালে রূপান্তর করি,
চালে রূপান্তর করে তারপরে সেটা কিন্তু আমরা ভোগ করি। তো এরকম এটাও একটা উৎপাদনের অংশ। আর এই উৎপাদনের ফলে কোনো একটা বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি হয়। আরও কিছু যদি আমরা উদাহরণ দেই, যে উৎপাদনের যেমন প্রকৃতি প্রদত্ত কিছু জিনিস থেকে আমরা যখন উৎপাদন করি সেরকম যদি কিছু উদাহরণ দিই, এর ভিতর অন্যতম হচ্ছে আমরা যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি করি, তারপরে পাট থেকে চট তৈরি করি, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এ প্রভৃতি আমরা যে এই যে তৈরি করি সেটাই হচ্ছে তোমাদের উৎপাদন। তো উৎপাদন আমরা যখন করি তারপরে সবথেকে বেসিক সবথেকে প্রয়োজন কিসের উদ্ভূত হয়? আমাদের উৎপাদনের পরে পরবর্তী প্রয়োজনটা হয় সেটা বিক্রয় করার, তাই না? তো ব্যবসার অন্যতম সবথেকে হচ্ছে আমরা মুনাফা অর্জনটা করি কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে। তো একদম খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ব্যবসায় বিক্রয়, সেলিং। দেখো বিক্রয়টা কি আসলে? নির্দিষ্ট মূল্যের বিনিময়, নির্দিষ্ট মূল্য কোনো একটা পণ্যের বিনিময়ে আমরা অর্থ নিয়ে থাকি। যখন কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবা আমরা যখন বিনিময় করি কারো কাছে, তখন তার বিনিময়ে আমরা যে অর্থ নেই বা এই হস্তান্তরটা করি, এটাই মূলত হচ্ছে বিক্রয়। তো ব্যবসায়ী তার সংগৃহীত পণ্য বা কাঙ্ক্ষিত মানের উপকরণ ও কাঁচামাল দিয়ে তৈরিকৃত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করে। এর ভিতরে খেয়াল রাখতে হবে, আমরা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ন্যায্য মূল্য বিক্রয় করে না, তারা সেই হিসেবটি কিন্তু আলাদা একদম। তো এই বিক্রির মাধ্যমে অর্জিত আয় থেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ এবং মুনাফা অর্জন করে। আমরা যে প্রতিষ্ঠানটা আমরা চলমান আছে সেটার ব্যয় আমরা কিন্তু এই আয় থেকেই প্রথমে কিন্তু এই আয় থেকেই নির্বাহ করি। আর একটা জিনিস হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োজন যত আছে সেটাও কিন্তু এই মুনাফা অর্জনের মধ্যে থেকে আমরা কিন্তু কাজ করে থাকি, ব্যক্তিগত বিভিন্ন দিক। এখন বিক্রয়ের পরে আরেকটা অন্যতম কাজ হচ্ছে অর্থ সংস্থান। ফাইন্যান্সিং তার মানে অর্থ সংস্থান। তোমরা ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টে অর্থ সংস্থান সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা পেয়েছো। সেখানে আমি অর্থ সংস্থান নিয়ে অনেক আলোচনা করেছি, তারপরও খুব সংক্ষেপে আমি অর্থ সংস্থান নিয়ে কিছু বলি। দেখো, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং এর সঠিক ব্যবহার, এটাই হচ্ছে কিন্তু অর্থ সংস্থান। তোমার যতটুকু প্রয়োজন তুমি সেই টাকাটা তুমি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে পারো এবং সেটার যথাযথ সঠিক রূপান্তর, সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো ব্যবসায়ের কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও এর সঠিক ব্যবহার সংক্রান্ত কাজকে অর্থ সংস্থান বলা হয়। আর অর্থ বা মূলধনকে একটি ব্যবসায়ের কিন্তু জীবনের শক্তি বলা হয়। অর্থ যদি না থাকে সেই ব্যবসা কখনোই চলমান থাকবে না, সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। অর্থ না থাকলে তুমি কোনো ব্যবসা শুরুই করতে পারবে না। তো একটা ব্যবসার জীবনশক্তি কিন্তু অর্থই। আর ব্যবসায় স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনে কিন্তু প্রয়োজন হয়। স্থায়ী মূলধন তুমি কিসের পিছনে খরচ করবে? তোমার একটা ব্যবসার কাঠামো তৈরি করতে, তোমার একটা বিল্ডিং তৈরি করতে হবে, কিছু আসবাবপত্র যেগুলো কিন্তু বারংবার তোমার ক্রয় করতে হয় না, একবার ক্রয় করতে হয়, অনেক বছর চলে, সেগুলো কিন্তু স্থায়ী মূলধন, তার পিছনে স্থায়ী মূলধন খরচ করতে হবে। আর যে মূলধন প্রতিদিনকারই তোমার দরকার হয়, এরকম মূলধন কি? চলতি মূলধন। যেমন তোমার কোনো একটা পণ্যর জন্য কাঁচামাল ক্রয় করবা, দেখবা আজকে ক্রয় করবা, আগামীকালকে দরকার হবে, তারপরের দিন দরকার হবে, প্রতিদিন কিন্তু এটা দরকারই হবে। তো এটা হচ্ছে চলতি মূলধনের উদাহরণ। আর আমরা অর্থ সংস্থান বিভিন্ন মাধ্যম থেকে করতে পারি। যেমন তোমার নিজের যদি ব্যক্তিগত ফান্ড থাকে, তহবিল থাকে, সেখান থেকে করতে পারি অবশ্যই। তারপরে না থাকলে আমরা আত্মীয় বন্ধু বান্ধবের কাছ থেকে করতে পারি এবং সর্বশেষ আমরা ব্যাংক বীমা প্রতিষ্ঠান থেকে কিন্তু করতে পারি। তো এক্ষেত্রে আমাদের একটা দিক বিবেচনা করতে হবে, যে জায়গাটা সর্বনিম্ন সুদে আমরা যদি যে জায়গাটা থেকে আমরা অর্থ আনতে পারি, আমরা সেটাই সবসময় চেষ্টা করব, কারণ এতে করে আমাদের ব্যবসার লাভটা বা ব্যবসার মুনাফাটা বেশি হবে, কারণ এখানে খরচটা কমে যাবে। এরপরে আসো পরিবহন।
আমরা এক স্থান থেকে অন্য কোনো স্থানে কোনো একটা পণ্য বা সেবা স্থানান্তর করার কাজ পরিবহনের মাধ্যমে করতে পারি। আমাদের দেখবা আমাদের দেশের দিকেই যদি তাকাও, বাইরের দেশে না যাও, এক একটা পণ্য এক এক জায়গায় এক এক মাটিতে ভালো হয়। আমরা কিন্তু সব পণ্যগুলোই আমরা পেয়ে থাকি আমাদের সব অঞ্চলে। কিভাবে পেয়ে থাকি? এটা কিন্তু পরিবহনের মাধ্যমে। রাজশাহীতে বর্তমানে আম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে আম হচ্ছে, সেটা কিন্তু আমরা আমাদের পিরোজপুরে বসেই পেতে পারি। কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। পরিবহন ব্যবস্থা না থাকলে কিন্তু সেখানের প্রোডাক্টগুলো আমরা পেতাম না। তো এটা কিন্তু স্থানগত যে বাধাটা আমাদের ব্যবসার ক্ষেত্রে আসে সেটা দূর করে। পরিবহনের মাধ্যমে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম শিল্প কারখানায় আনা হয়। আবার এর মাধ্যমেই উৎপাদিত পণ্য সামগ্রী সর্বোচ্চ উৎপাদিত পণ্য সামগ্রী তোমাদের ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। দেখো, ব্যবসায়ের অন্যতম একটা কার্যাবলী হচ্ছে গুদামজাতকরণ। আচ্ছা, আমরা কিছু পণ্য আছে একটা নির্দিষ্ট মৌসুমে কিন্তু হয়ে থাকে। আমরা নির্দিষ্ট ওই মৌসুমে হওয়া পণ্য কিন্তু আমরা সারা বছর পেয়ে থাকি। এটা কিন্তু গুদামজাতকরণের মাধ্যমেই পেয়ে থাকি। তো নির্দিষ্ট স্থানে সংরক্ষণের ব্যবস্থা নেওয়াকেই গুদামজাতকরণ বলে। বিপণনের সব পর্যায়ে পণ্য সংরক্ষণের প্রয়োজন হয়। আমরা এক মৌসুমের পণ্য আমরা সেটা যদি গুদামজাতকরণ না করি সেটা কিন্তু অন্য মৌসুমে পাবো না। তো এক্ষেত্রে পণ্যের গুদামজাতকরণ খুবই ইম্পর্টেন্ট কাজ করে। কারণ কি? পণ্যটা আমরা যদি আমাদের চাহিদা সারা বছর, একটা পণ্যের চাহিদা কিন্তু সারা বছর যে পণ্যটা থাকে, সেই পণ্যটা যদি আমরা এক মৌসুমে উৎপাদিত হয়, সেটা যদি আমরা গুদামজাতকরণ না করতে পারি, আমরা কিন্তু সেই পণ্যটা সারা বছর পাবো না। তো এক্ষেত্রে পণ্য উৎপাদনের সাথে সাথেই তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানো যায় না। এক্ষেত্রে এই যে বাধাটা আসে, সেই বাধাটা দূর করা হয় গুদামজাতকরণের মাধ্যমে। তাই উৎপাদনের সময় থেকে ব্যবহারের সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করা হয়। আর এই পণ্য সংরক্ষণ করা কি? গুদামজাতকরণ বলে। এরপরে আসো বীমাকরণ। দেখো, ব্যবসায় কিন্তু সর্বদা ঝুঁকি বিদ্যমান। তুমি একটা ব্যবসা পরিচালনা করবা, তুমি কিন্তু এর ফিউচার বলতে পারবে না যে এর ভবিষ্যতে আসলে কি হবে, ব্যবসাটা কতদূর চলবে কি চলবে না, বা বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, ঝড় বন্যা আসতে পারে, বা পচনশীল পণ্য হলে পচে যেতে পারে গুদামজাতকরণের অভাবে, অনেক ধরনের বাধা আসতে পারে। সেই বাধাটা বা ঝুঁকিটা দূর করে কিসের মাধ্যমে? বীমার মাধ্যমে। পরিবহনের সময় ক্ষতি, চুরি, ডাকাতি, প্রাকৃতিক দুর্যোগ, আগুন প্রভৃতি কারণে পণ্য নষ্ট হয়ে যেতে পারে। তো আবার পণ্যের মান বিনষ্ট হওয়া ও পণ্যের মূল্য কমার ঝুঁকিও কিন্তু থেকে যায়। যেমন তুমি একটা পণ্য এক মাস আগে কিনেছো যে টাকায়, এক মাস পরে কিন্তু সেই টাকা নাও থাকতে পারে, কমে যেতে পারে। এক্ষেত্রে ব্যবসায়ীর কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। তারা কিন্তু আর এক ইউনিট বা অল্প পরিমাণে পণ্য কেনে, অনেক বেশি কেনে। তো এখানে অনেক বড় ধরনের লস হওয়ার তাদের ঝুঁকি থাকে। এই ঝুঁকিটা লাঘব করে কি? বীমা। তো এক্ষেত্রে দেখো, বীমা হলো বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে সম্পাদিত এক ধরনের চুক্তি। এর ভিত্তিতে বীমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বীমাগ্রহীতার ঝুঁকি মোকাবেলার দায়িত্ব নেয়। এটি ব্যবসায়ের ঝুঁকি দূর করতে এবং ব্যবসায় সম্প্রসারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমাকরণ আমরা বুঝলাম। এরপর দেখো, পণ্য উদ্ভাবন। দেখো, মানুষের রুচি, চাহিদা, পছন্দ, অভ্যাস সবকিছু পরিবর্তনশীল। সব কিন্তুই পরিবর্তনশীল। আজকে তোমার এক ধরনের পছন্দ থাকবে, কালকে আর এক ধরনের হতেই পারে, এটা স্বাভাবিক। তো এতটা প্রতিযোগিতাপূর্ণ বাজারে যদি কোনো একটাকে ব্যবসাকে টিকে রাখতে হয়, তাহলে কিন্তু তার অবশ্যই পণ্যের ভেরিয়েশন আনতে হবে, নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হবে যদি ব্যবসা তার টিকে রাখতে হয়।
তাই ব্যবসায়ীকে পণ্য উদ্ভাবনের জন্য সর্বদা চেষ্টা করতে হবে। আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা আমাদের বাজারে আমাদের ক্রেতার বা ভোক্তার কী ধরনের পণ্যের উপরে রুচি আছে, কী ধরনের পণ্যের চাহিদা আছে, সেই চাহিদা এবং রুচি অনুযায়ী আমরা নতুন নতুন পণ্য উদ্ভাবন করব। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। দেখো, বিপণন ও কেনাবেচার সুবিধার্থে পণ্যের মানের সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে। বিপণন কেনার সুবিধার্থে, হ্যাঁ, তুমি একটা পণ্যের মান নির্ধারণ করে দেবা যে এই পণ্যটা এই মানের হলে এই পণ্যটা হাই কোয়ালিটি, এই পণ্যটা মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। যেমন কি আমরা 40 কাউন্টের সুতা বলি, আবার 80 কাউন্টের সুতা বলি। 40 কাউন্টের সুতার এক ধরনের মান, 80 কাউন্টের সুতার এক ধরনের মান। এই যে মানের সীমা নির্ধারণ করে দেওয়া, এটাই কিন্তু হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ ব্যবসায় মানগত উপযোগ সৃষ্টি করে। এই মানের ভিত্তিতে পণ্যের মূল্য ধার্য করা হয়। যে পণ্যের মান যত ভালো হবে সেই পণ্যের স্বাভাবিক তার মূল্যও কিন্তু বেশি হবে। অপরদিকে পণ্যের গুণাগুণ, ওজন, আকৃতি প্রভৃতির ভিত্তিতে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। যেমন কি 500 গ্রাম 1000 গ্রামের, ধরো তুমি চিন্তা করো 500 গ্রামের পাউডার, 1000 গ্রামের একটা পাউডার একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে বিক্রি করলা, আর 500 গ্রামের একটা পাউডার এক জায়গায় রাখলা, 1000 গ্রামের পাউডার একটা এক জায়গায় রাখলা। কোনটা তোমাদের জন্য সুবিধাজনক? তুমি যদি একজন ব্যবসায়ী চিন্তা করো, সেক্ষেত্রে অবশ্যই দুইটা আলাদা আলাদা রাখলেই সেটা বেশি সুবিধাজনক হয়। যখন ভিড়ের ভিতর আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে দুটো আলাদা করে, এই যে মান, তারপরে ওজন, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পণ্যগুলোকে আলাদা করে রাখাকে মূলত পর্যায়িতকরণ বলা হয়। এরপরে মোড়কীকরণ। দেখো, মান সংরক্ষণ করে আকর্ষণীয়ভাবে ক্রেতাদের কাছে উপস্থাপনের জন্য পণ্যকে কোনো কিছু দিয়ে আবৃত করা হয়। এই আবৃত করাই হচ্ছে মোড়কীকরণ। তো এখানে আমাদের বিবেচনা করতে হবে, আমাদের মোড়কীকরণের জন্য আমাদের যেন পণ্যটার মান পরিবর্তন না হয় বা মান খারাপ হয়ে না যায়। তো মান সংরক্ষণ করতেই এখানে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, মান সংরক্ষণ করা মোড়কীকরণ করার ক্ষেত্রে। তো আমরা মান সংরক্ষণ করে যতটা পারি পণ্যের মোড়ক বা পণ্যের যা দ্বারা আবৃত করব সেইটাকে আকর্ষণীয় করে ক্রেতাদের কাছে উপস্থাপন করতে। তো এক্ষেত্রে খাদ্য মান সুরক্ষায় মোড়কীকরণ কালগত উপযোগ সৃষ্টি করে। বর্তমানে বিভিন্ন পণ্যের উপযোগী মোড়ক তৈরি ও সরবরাহের জন্য বিশেষায়িত ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেখো, শুধু মোড়কীকরণের জন্যই বিশেষায়িত বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরপরে আসো বাজার গবেষণা। দেখো, গবেষণা জিনিসটা যখনই আসে তখনই আমরা বলি কি বিজনেস ইজ আ সায়েন্স। তো গবেষণা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অনেক সফলতা বা মুনাফা অর্জন নির্ভর করে কিন্তু বাজার গবেষণার উপরে। বাজার গবেষণায় আমরা কি দেখি? কোনো একটি বিষয়ের উপর নির্দিষ্ট তথ্য লাভের জন্যই আমরা কিন্তু বাজার গবেষণা করি। তো পণ্য বা সেবার বহুমুখী উপযোগ সৃষ্টি ও পণ্যের মান উন্নয়নের জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মিত বাজার গবেষণা করতে হয়। বাজারে বর্তমানে আমাদের এই ধরনের প্রোডাক্টের চাহিদা নেই। আমরা 5 কেজি কোনো একটা ওজনের প্রোডাক্ট মোড়কীকরণ করলাম, কিন্তু দেখা গেল 5 কেজি ওজনের প্রোডাক্ট বিক্রয় হচ্ছে না। মানে জনগণ চাচ্ছে বা ক্রেতারা চাচ্ছে আমরা 1 কেজি ওজনের প্রোডাক্ট কিনবো। তো সেক্ষেত্রে আমাদের বাজার গবেষণা কিন্তু আমাদেরকে বলে দেবে যে, তথ্য কালেকশনের মাধ্যমে আমাদেরকে বলে দেবে যে বাজারে এখন 1 কেজি প্রোডাক্টের চাহিদা বেশি। সো ব্যবসা কিন্তু তখন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান 1 কেজি প্রোডাক্টেরই যখন পণ্য
মোড়কীকরণ করবে। তো এরকমই বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো আমরা বাজার গবেষণার মাধ্যমে, তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। বিজ্ঞাপন ও প্রচার। দেখো, বিজ্ঞাপন হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের মাধ্যম। আমাদের বর্তমানে দেখি আমরা টিভি টেলিভিশন ওপেন করলে, পত্রিকা ওপেন করলে, রেডিও ওপেন করলে বিভিন্ন পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখতে পাই। আমাদের কাছে যে বিজ্ঞাপনটা আকর্ষণীয় মনে হয়, আমরা কিন্তু সেই পণ্যটার প্রতি একটু বেশি আকৃষ্ট হই। তো বিজ্ঞাপন কিন্তু একটা পণ্যের যখন পপুলারিটি বা জনপ্রিয়তা বাড়িয়ে দিতে পারে। তো এটি সম্ভাব্য ক্রেতাকে পণ্যদ্রব্য সম্পর্কে অবহিত করে এবং কিনতে উৎসাহিত করে। এজন্য ব্যবসায়ীকে বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা করতে হয়। যার যত প্রচার, আমাদের একটা কথা আছে, প্রচারেই প্রসার। যত প্রচার হবে সে জিনিসটা বা সে পণ্যটার তত প্রসার হবে। ঝুঁকি গ্রহণ। ব্যবসা মানে কি? ঝুঁকি। আর্থিক ক্ষতির আশঙ্কা কি ঝুঁকি বলে। আমরা ব্যবসা নামতে গেলে আমাদের ঝুঁকি গ্রহণ করতেই হবে। ব্যবসায় সর্বত্রই ঝুঁকি বিরাজমান। কথায় আছে, নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন, তাই না? ঝুঁকি নেই তো মুনাফাও নেই। যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফাও বেশি। তো মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। তুমি যত ঝুঁকি গ্রহণ করবা সেটার পুরস্কার কিন্তু তত বেশি হবে। যত হাই ঝুঁকি গ্রহণ করবা তার পুরস্কার, মুনাফা কিন্তু তত বেশি হবে। ব্যবসায়ীকে পরিবেশ পরিস্থিতি, নিজের স্বার্থ সামর্থ্য বিবেচনা করেই কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। গ্রাহক সেবা প্রদান। আমরা পূর্বে চিন্তা করতাম, আমরা যখন একটা পণ্য বিক্রি করি, আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠান চিন্তা করতাম, আমরা যখন একটা পণ্য বিক্রি করি তখনই আমাদের কাজ শেষ, ও পণ্যটা নিয়ে আর চিন্তা করতে হবে না। তবে ব্যবসায়ও আধুনিকায়ন হয়েছে। শুধু পণ্য বিক্রি করেই পণ্যের বিক্রেতার কাজ শেষ হয়ে যায় না। এখন কিন্তু আমরা আফটার সেলস সার্ভিস এই নামে খুব একটা প্রচলিত একটা ওয়ার্ড শুনতে পাই ব্যবসায় গেলেই, কোনো একটা পণ্য ক্রয় করতে গেলেই। তার মানে কি, আমরা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে যাই, আমরা জিজ্ঞেস করি এর ওয়ারেন্টি কত বা গ্যারান্টি কত বছর, হ্যাঁ, টেকসই কেমন হবে। তো এই যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা যে আসে, সেটাই কিন্তু তোমাদের আফটার সেলস সার্ভিস। এখন যে প্রোডাক্টটা দেখবা যে তোমরা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট কিন্তু কোনো ওয়ারেন্টি নেই, তাহলে কিন্তু তোমরা সেই প্রোডাক্টটা, মানে তোমরা যখন ক্রেতা হিসাবে তোমাদের চিন্তা করবা, তোমরা তখন কিন্তু সেই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে না ক্রেতারা। কারণ কি, যে ইলেকট্রনিক প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে, তখন আমরা আবার কোথায় যাব বা কার কাছ থেকে সারাবো। তো এই কারণে বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানই এই ধরনের গ্রাহক সেবা প্রদান করে থাকে। একটা পণ্য বিক্রয় করে, সেই পণ্যটার যদি কখনো সমস্যা হয় বিক্রয়ের পরে, চালাতে গিয়ে সমস্যা বা খারাপ নষ্ট হয়ে গেল, তখন কিন্তু প্রতিষ্ঠান ভেদে তারা সারিয়ে দেয় বা একদম চেঞ্জ করেও দেয়। এই ধরনের গ্রাহক সেবা কিন্তু সেই পণ্যটা বা সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা গুডউইল তৈরি করে, প্রতিষ্ঠান সম্পর্কে সুনাম তৈরি করে। তো মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় সব জায়গাতেই ব্যাপক প্রতিযোগিতা কিন্তু বিদ্যমান। সেক্ষেত্রে এই যে গ্রাহক সেবা বা আফটার সেলস সার্ভিস, এটা কিন্তু বর্তমানে একটা মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সবসময় চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো ভোক্তা বা ক্রেতার সন্তুষ্টি বজায় রাখতে অর্গানাইজেশনের প্রতি। সর্বশেষ, সাংগঠনিক কার্যাবলীর সম্পাদন। সর্বশেষ কার্যাবলী আমরা যদি ধরি, আরও অনেক কার্যাবলী আছে, তবে অধিকাংশ কার্যাবলী এর ভিতরে চলে আসে। সর্বশেষ যদি আমরা ধরি সাংগঠনিক
কার্যাবলী সম্পাদন। দেখো, মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় আমরা কিন্তু দেখেছি মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে বিদ্যমান। তো আমাদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে এই একটা ঝুঁকি বিদ্যমান একটা মার্কেটে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক কাজ যেমন কি? যেমন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কর্মী থাকে, তাদের চাহিদার কথাও চিন্তা করতে হবে। তারা একটা প্রতিষ্ঠানের কর্মীদের সবসময় সন্তুষ্ট রাখতে হবে প্রতিষ্ঠানের প্রতি। তারা যে ধরনের সুবিধা চায় সব দিক বিবেচনা করে সেটা যদি যৌক্তিক হয় সেটা দিতে হবে। একটা সুন্দর কর্ম পরিবেশ দিতে হবে। ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ, বিভিন্ন ধরনের কাজ, তাকে সেই বিষয়ে তাদেরকে সচেতন হতে হবে। যেমন প্রতিষ্ঠানের এই যে কর্মীদের ওয়ার্কিং যে একটা এনভায়রনমেন্ট সেটা ঠিক রাখা, হিসাব ডেইলি বেসিসে হিসাব সংরক্ষণ করা, তারপরে তোমার কোনো একটা জিনিসের পরিকল্পনা তৈরি, কোনো একটা নতুন প্রোডাক্ট আনবে সেটার পরিকল্পনা আগেই তৈরি করতে হবে। তারপরে কর্মী পরিচালনা ও নিয়ন্ত্রণ, যেটা আমি বলেছি, কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মীদের বাস্তবমুখী প্রশিক্ষণ দিতে হবে। ডে বাই ডে যত আপডেট দিন যাচ্ছে তত আমাদের এই যে আমরা ইনফরমেশন টেকনোলজি বেসড অর্গানাইজেশন হয়ে যাচ্ছে, সে বিষয়ে আমাদের প্রশিক্ষণ দিতে হবে কর্মীদের, তাদেরকে মান উন্নয়ন করতে হবে। যোগাযোগ, তথ্য সংগ্রহ, সংরক্ষণ প্রভৃতি হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যাবলী, যেটা প্রতিটা প্রতিষ্ঠানকে তাদেরকে সম্পাদন করতে হবে, না হলে কিন্তু সেই প্রতিষ্ঠানটা তাদের নির্ধারিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো আমাদের ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসার মৌলিক ধারণা যে চ্যাপ্টারটা আমরা পড়েছি, মোটামুটি এর মাধ্যমে আমি শেষ করে দিব। তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।